এই ভিডিওটিতে আমরা শিখব যে কিভাবে কানেক্টরস ব্যবহার করতে হয়। তো প্রথমে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন এবং এই প্যাসেজটিতে কিছু কানেক্টরস ব্যবহার করা হয়েছে। তো প্রথমেই আমরা এই কানেক্টরসগুলো সম্পর্কে জানবো এবং এরপরে জানবো যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো প্রথমে আপনি যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাইবার, এটি বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দো, এটিও বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে আপনি যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হো, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটি আচ্ছা, এর ব্যবহারটি পরে বলতেছি। এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইফ, এটি হচ্ছে শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন দ্যাট, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এখন আমরা দেখব যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো প্রথমে আপনি যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। তো এখানে বলা হচ্ছে যে এটা সবার কাছেই পরিচিত যে স্বর্ণ মূল্যবান ধাতু। এরপরে যে বাক্যটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে দেয়ার আর ম্যানি মেটালস চিপার দ্যান গোল্ড দো দে লুক লাইক ইট। তো এখানে বলা হচ্ছে যে স্বর্ণের চেয়ে সস্তা অনেক ধাতু আছে যেগুলো দেখতে স্বর্ণের মতোই। তো এখানে প্রথমেই বলা হলো যে স্বর্ণ একটি মূল্যবান ধাতু যা সবার কাছেই পরিচিত বা সবাই চেনে। এরপরে বলা হচ্ছে যে স্বর্ণের চেয়ে সস্তা অনেক ধাতু আছে যেগুলো দেখতে স্বর্ণের মতোই। তো এখানে আহ, একটা অর্থাৎ দ্বিতীয় বাক্যটিতে একটা বৈসাদৃশ্য প্রকাশ পাচ্ছে, অর্থাৎ স্বর্ণ হচ্ছে আসল। আর স্বর্ণের মতো দেখতে যেগুলো সেগুলো কিন্তু নকল। অর্থাৎ একটা বিপরীত ধারণা কিন্তু এখানে দ্বিতীয় বাক্যটিতে প্রকাশ করা হয়েছে। তো সেই অর্থে আমরা যে কানেক্টরটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে যে হাউএভার। তো মনে রাখবেন হাউএভার নতুন বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। তো আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে বাট হবে বা হতে পারে। তো বাট অর্থ অনুযায়ী হতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে যে রিটেন ইংলিশে নতুন বাক্যের শুরুতে কখনোই বাট ব্যবহৃত হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে কানেক্টরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে দো। তো দো অর্থ হচ্ছে যদিও। তো আহ, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্সের সাইন, অর্থাৎ আপনারা যদি কমপ্লেক্স সেন্টেন্স লক্ষ্য করেন, অর্থাৎ দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দুটি বাক্যের মাঝখানে কমা থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দে গ্লিটার্স ফর সাম টাইম এবং এরপরে কমা রয়েছে। এরপরে আরেকটি বাক্য রয়েছে যে দে ফেইড অ্যাওয়ে ইন দ্য লং রান। তো এরকম ক্ষেত্রে যদি বাক্যের শুরুতে আপনার শূন্যস্থান থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে যে কানেক্টরটি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে যে দো অথবা অল দো। আশা করি বুঝতে পেরেছেন যে দুটি বাক্যের মাঝখানে বা দুটি ক্লজের মাঝখানে যদি কমা দেখেন এবং প্রথম ক্লজটির পূর্বে যদি আপনি শূন্যস্থান দেখতে পারেন তাহলে আপনি সেখানে যে কানেক্টরটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে যে দো অথবা অল দো। আর যদি এরকম বাক্যের মাঝখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কানেক্টরটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে বাট। তো এই বিষয়টি বোঝার জন্য আপনারা হচ্ছে দো অথবা অল দো যুক্ত কমপ্লেক্স বাক্যকে কিভাবে কম্পাউন্ডে পরিবর্তন করতে হয় সেই নিয়মটা পড়লেই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে যে বাক্য রয়েছে সেটি হচ্ছে ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো ম্যানি পিপল হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টল অ্যান্ড পলিশ। তো রিলেটিভ, এখানে যে কানেক্টরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন হচ্ছে সাবজেক্টের পরে বসে অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেও বসতে পারে বা পরে বসে। তো এখানে আপনি যে ট্রিক্সটি মনে রাখতে পারেন সেটা হচ্ছে যে আপনি শূন্যস্থানের পূর্বে যদি নাউন দেখেন এবং তারপরে যদি অক্সিলারি ভার্ব দেখেন তাহলে আপনি সেখানে যে কানেক্টরটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এখানে দেখুন, আমরা হুটাকে যদি বাদ দিয়ে শূন্যস্থান মনে করি তাহলে আমরা এখানে দেখতে পারবো শূন্যস্থানের পূর্বে পিপল এই নাউনটি রয়েছে আর এরপর একটি অক্সিলারি ভার্ব রয়েছে। তো পিপল যেহেতু এখানে ব্যক্তিবাচক নাউন তাই আমরা এখানে যে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে হু। যদি বস্তুবাচক হতো তাহলে হুইচ অথবা দ্যাট, এদের যে কোনো একটি ব্যবহার করতে হতো। আশা করি বুঝতে পেরেছেন যে রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে সাবজেক্টের পরে বসে অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে বসে। তবে মনে রাখবেন যে শূন্যস্থানের পরে হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে। রাইট? তো এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে লেটার অন দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড ইফ দে ডু নট এক্সারসাইজ ওরাল ভ্যালুস। তো এইখানে বা এই বাক্যটিতে যে কানেক্টরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে ইফ, এটি শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো এই বাক্যটির অর্থ হচ্ছে যে পরে তাদের আসল চরিত্র প্রকাশিত হয়। দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের আসল চরিত্র প্রকাশিত হয় যদি ইফ দে ডু নট এক্সারসাইজ ওরাল ভ্যালু, যদি তারা নৈতিক মূল্য চর্চা না করে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে যে দ্যাটস ওয়াই পিপল সে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গ্লিটার। তো এই বাক্যটিতে যে কানেক্টরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন।
তো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটি হচ্ছে একটি প্রবাদ। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপরে হচ্ছে আপনারা এই প্যাসেজটির যে বাংলা অর্থ রয়েছে সেটি রয়েছে, আপনারা অবশ্যই এটি পড়বেন যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো এরপরে হচ্ছে বাট একটি কনজাংশন এবং এটি যে বাক্যের শুরুতে ব্যবহৃত হয় না তার রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার হচ্ছে রিটেন ইংলিশে আপনি কখনোই বাট হচ্ছে নতুন বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবেন না। এটাকে আপনাকে দুটি ক্লজের মাঝখানে ব্যবহার করতে হবে। তো এরপরে হচ্ছে আপনাকে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন কোথায় বসে। তো দেখুন এই সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন বসে এবং এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব থাকবে। আবার সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন তখন বসবে যখন এর পরে অক্সিলারি ভার্ব থাকবে। আবার দেখুন সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন তখন বসবে যখন এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তবে এখানে অক্সিলারি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মও থাকতে পারে। এরপরে দেখুন সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন তখন বসবে যখন এরপরে কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। তবে মনে রাখবেন এখানে অক্সিলারি প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো এরপরে উম দেখুন যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। তো এইখানে রিলেটিভ প্রোনাউনের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে। অর্থাৎ অবজেক্টের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি শূন্যস্থান এবং তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই শূন্যস্থান থেকে আপনাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি হচ্ছে এই যে নিয়মগুলো দেখানো হয়েছে এটি ভালোভাবে চর্চা করলেই আপনি রিলেটিভ প্রোনাউনের বিষয়টা বুঝে যাবেন। আর বিশেষ করে এই যে নিয়মগুলো দেখানো হলো, এই নিয়মের যে কমপ্লেক্স বাক্যগুলো রয়েছে, সেগুলো যদি আপনি ভালো করে খেয়াল করেন বা লক্ষ্য করেন, তাহলেই কিন্তু হচ্ছে বুঝে যাবেন। তো এটি কোথায় পাবেন? এটি আপনারা পাবেন হচ্ছে আ ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে নিয়মগুলো রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।